ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আবারও একটা অবজেক্টিভ এরিথমেটিকের ক্লাস তোমাদের জন্য নিয়ে এলাম, এবং তোমরা প্রত্যেকেই জানো আপকামিং যে এক্সামগুলো আছে, যেমন ধরো ফুড এসআই, কিংবা তার পরে পরেই রয়েছে মিসলেনিয়াস ক্লার্কশিপ, তার সঙ্গে সেন্ট্রালের যে এক্সামগুলো রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে অবজেক্টিভ এরিথমেটিক অত্যন্ত ভাইটাল একটা রোল প্লে করে। তা সত্ত্বেও এই অবজেক্টিভ এরিথমেটিক নিয়েই আমাদের কিন্তু সবথেকে বেশি অসুবিধার সম্মুখীন হতে হয়। সেটার একটা কারণ মেবি হতে পারে আমরা এটাকে ভয় পাই, আর অন্য কারণ হচ্ছে প্রপার গাইডেন্সের অভাব। এই সিরিজে আমরা অবজেক্টিভ এরিথমেটিকের বিভিন্ন প্রবলেমগুলো কত সহজে কোনো রকম শর্টকাট ফর্মুলা ছাড়া এবং কত কম সময়ে করা যায় সেটা তোমাদের শেখাচ্ছিলাম। এটা হচ্ছে 15 নম্বর পর্ব। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে যে অঙ্কটা আজকে দিয়ে শুরু করব সেটি হচ্ছে, দেখো এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে, একজন ব্যবসায়ী 20টি চেয়ার বিক্রি করায় তার 4টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। একজন ব্যবসায়ী 20টি চেয়ার বিক্রি করলো, ফলে তার 4টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ হলো। লাভের শতকরা হার কত? কিভাবে করবে? কোনো ট্রিক ফিকের দরকার নেই। একজন ব্যবসায়ী 20টি চেয়ার কিনে আনলো, বিক্রি করার আগে তাকে কিনে আনতে হবে, তাতে তার যথা সর্বস্ব তিনি দাম লাগিয়ে দিলেন। কত? সেটা না, তার 100% তিনি লাগিয়ে দিলেন। এবার এই যে 20টি চেয়ারের মধ্যে দেখো 4টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করছেন, তাহলে বাকি রইল কটা? না, বাকি 16টা। লাভ কখন করবেন? না, এই 16টা বিক্রি করে তিনি 20টার ক্রয় মূল্য তুলে নিলেন। 16টা বিক্রি করে তিনি 20টার কেনা দাম তুলে নিলেন। তাহলে এই 16টা কেন খরচ হলো? না, এই 16টা খরচ হলো কেনা দাম তোলার জন্য। এই 16টা চেয়ার বিক্রি করা হলো কেনা দাম, মানে এই 100% যেটা তিনি খরচ করেছিলেন সেটা তোলার জন্য। তাহলে প্রতিটি কত দামে বিক্রি করলেন? 100/16। এবার যে 4টি চেয়ার পড়ে রইল সেটা কি তিনি মাথায় মাখবেন? তা তো নয়, এটাও তিনি বিক্রি করবেন এবং এটা তাকে লাভ এনে দেবে। তাহলে ×4। দেখো 4×4=16, আবার 4×25=100। তাহলে তার কত লাভ হবে? তার লাভের শতকরা পরিমাণ হচ্ছে 25%। ক্লিয়ার হয়ে গেল? এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। দেখো বলেছে 1 থেকে 70 পর্যন্ত সংখ্যায় কতবার 6 সংখ্যাটি আছে। খুব ভালো করে একটা কথা শোনো, 1 থেকে 70 পর্যন্ত। তাহলে আমার সংখ্যাগুলো কি কি? আমি সবার আগে দেখো 1 থেকে 10-এর মধ্যে রয়েছে 6, 1 থেকে 10 থেকে কত, 10 থেকে 20-র মধ্যে রয়েছে 16। আচ্ছা, 20 থেকে একটুখানি অন্য লিখলে ভালো হতো, 06 লিখলে ভালো হতো তোমাদের জন্য। 20 থেকে 30-এর মধ্যে রয়েছে 26। এবার দেখো 30 থেকে 40-এর মধ্যে রয়েছে 36। 41 থেকে 50-এর মধ্যে রয়েছে 46। তারপর রয়েছে 56। এরপরেই আসল খেলা। তাহলে এখানে কটা পেলাম? না, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে আমি কটা পেলাম? না, ছটা। এবার আমরা জানি যে কোনো ঘরে 1 থেকে 70 পর্যন্ত, তাহলে 60 থেকে 70 পর্যন্ত মোট কতগুলো 6 আছে আমরা জানি। এরকমভাবে খুঁজলে 11টা সবসময় 6 পাই। কেন? দেখো 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69। ঠিক আছে, 70 আর দেখার দরকার নেই। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে কটা পেলাম? 11টা। তাহলে মোট কটা? না, 11 আর 6, মোট 17টা 6 পেলাম। তাহলে 1 থেকে 70 পর্যন্ত মোট 17টা 6 পেলাম। হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 3। বলেছে যদি 12 জন পুরুষ অথবা 24 জন বালক একটি কাজ 66 দিনে করতে পারে, তবে ওই একই কাজ 15 জন পুরুষ ও 6 জন বালক একত্রে কত দিনে করবে? আমরা অনেক সময় মনে করতে পারি 12 জন পুরুষ মানে 24 জন বালক, তাহলে একজন পুরুষ মানে 2জন বালক। এইসব কিছুই মনে করব না, কারণ এই 12টা না দিয়ে যদি 17 সংখ্যা দিত, বাস কেল্লা ফতে। আমার কথা কি, এখানে রয়েছে কি পুরুষ, পুরুষ মানে ম্যান, ম্যানলি, তাকে আমরা এম দিয়ে ডিনোট করছি। আর বালক মানে বয়, বি দ্বারা ডিনোট করছি। 12 জন পুরুষ একটা কাজ করছে 66 দিনে, একজন, তাহলে একজন পুরুষ ওই কাজটা করছে 12 × 66 দিনে। খুব ভালো করে দেখো, তাহলে একজন পুরুষ একদিনে কতটা করবে? না, 12 × 66। 1/12 × 66 অংশ, 1/12 × 66 অংশ। তেমনিভাবে 24 জন বালক 66 দিনে একটা কাজ করছে, তাহলে একজন বালক কত দিনে করবে? না, 24 × 66 দিনে। তাহলে একজন বালক একদিনে কতটা করবে? 1/24 × 66 দিনে। খুব ভালো করে দেখো, এবার বলা আছে কত? 15 জন পুরুষ। তাহলে 15 জন পুরুষ একদিনে কত অংশ কাজ করবে? ওপরে 15 দিয়ে গুণ করে দাও। 6 জন বালক একদিনে কত কাজ করবে? 1-এর জায়গায় 6 বসিয়ে দাও।
তাহলে 15 জন পুরুষ একদিনে করবে এই অংশ, 6জন বালক একদিনে করবে এই অংশ। এবারে আমি দুটো ভগ্নাংশের সমতা আনার জন্য দেখো ওপরে 2 দিয়ে গুণ করলাম, নিচে 2 দিয়ে গুণ করলাম। কেন? তাহলে এটাও 12 দুগুণে 24 গুণ 66 হয়ে গেল, এটাও 12 দুগুণে 24 গুণ 66 হয়ে গেল। তাহলে এটা কি হলো না, এটা হয়ে গেল 15 জন পুরুষ আর 6জন বালক। তাহলে একদিনে কতটা কাজ করবে দেখো, 15 দুগুণে 30 আর তার সঙ্গে 6, তাহলে ডিভাইডেড বাই 24 গুণ 66, দ্যাট মিনস 36 ডিভাইডেড বাই 24 গুণ 66। তাহলে কি হচ্ছে দেখো, 4 9 36, আবার দেখো 4 6 24, 3 2 6, 3 3 9, 3 22 66। তাহলে 1/44 অংশ 15 জন পুরুষ এবং 6জন বালক একদিনে করবে 1/44 অংশ। তাহলে সম্পূর্ণ কাজটা করতে কতদিন সময় লাগবে না, এটার আমরা রেসিপ্রোকাল নিয়ে নিই। রেসিপ্রোকাল নিয়ে নিলেই হয়ে যাবে দেখো, দ্যাট ইজ 44 ডেজ, অর্থাৎ 1/44 অংশ কাজ করতে সময় লাগে একদিন 15 জন পুরুষ এবং 6জন বালকের। তাহলে সম্পূর্ণ অংশ কাজ করতে লাগবে ওই কি নিয়মে হয়ে গেল 44 দিন। এতটাই সহজ। কি করলাম না, আমরা 12 জন পুরুষ 66 দিনে করে, একজন পুরুষ করবে 12 গুণ 66 দিনে, গুণ ফুন করার দরকার নেই। এই তাহলে 24 জন বালক 66 দিনে করে, একজন বালক করবে 24 গুণ 66। তাহলে একদিনে কত করে সেটা বের করার পর 15 জন পুরুষ কত করে সেটা বের করে ফেললাম, 6জন পুরুষ একদিনে কত করে বের করে ফেললাম, তারপর সিম্পলিফিকেশন করলেই অঙ্ক হয়ে গেল। নেক্সট প্রবলেমে যাই। এতটাই সহজ আসলে অঙ্কগুলো। যদি a/b সমান 3:5 হয় এবং b/c সমান 7:4 হয়, তাহলে a/b/c সমান কত? তোমরা যেভাবে করো সেভাবেই করতে পারো। আমি কিভাবে বলি যে a/b সমান 3/5 আর b/c সমান 7/4। তাহলে এবার কি করব না, নিচের b এ যা মান দেওয়া আছে, নিচের b এ আছে 7, সেটা দিয়ে ওপরের গুলোকে গুণ করব, আর ওপরের b এ মান দেওয়া আছে 5, সেটা দিয়ে নিচের b গুলোকে গুণ করব। তাহলে কত হলো 21, 5 7 35, 7 5 35, 5 4 20। তাহলে এখান থেকে কি পেলাম, a/b/c পেয়ে গেলাম 21:35:20। অন্যভাবে বলা যায়, আমরা যেভাবে তোমরা অন্য একটা পদ্ধতিও জানো যে এ বি সি তিনটে বের করতে বলেছে, তিনটের অনুপাত বের করতে বলেছে, আমরা কি করব, প্রথমটায় দেওয়া আছে 3:5, দ্বিতীয়টায় দেওয়া আছে 7:4 b/c। তাহলে যার কেউ নেই এখানে কি বসাবো, 5 বসিয়ে দিলাম, এখানে যার কেউ নেই 7 বসিয়ে দিলাম, তার আগেরটা অথবা পরেরটা বসিয়ে দিলাম। এবার দেখো তাহলে 7 3 কত হলো 21, 5 7 হলো 35, 5 4 হলো 20। তাহলে a/b/c কত, 21:35:20। এভাবেই অঙ্কটা করে ফেলতে পারবো। নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে একটি ভাগ অঙ্কে ভাগফল 403, ভাজক 100 এবং ভাগশেষ 58 হলে ভাজ্য কত? এটিকে বলা হয় ডিভিশন অ্যালগোরিদম। ঠিক আছে, ডিভিশন অ্যালগোরিদম। ডিভিশন অ্যালগোরিদম কি? ডিভিশন অ্যালগোরিদম বলছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। হয়ে গেল। তাহলে ভাজক কত? ভাজক হচ্ছে 100, ভাগফল কত 403, তার সঙ্গে যোগ করে দাও 58। তাহলে কত হচ্ছে 40300 যোগ 58। ঠিক আছে, দ্যাট ইজ 40358। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 40358। ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 40358। মনে রাখবে ডিভিশন অ্যালগোরিদম থেকে প্রচুর প্রশ্ন আসে, সেটি হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 6, 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? দেখো, কোনো একটা 4 অঙ্কের সংখ্যার যদি বর্গমূল নিই তাহলে সবসময় 2 অঙ্কের সংখ্যা পাবো, কিন্তু 3 অঙ্ক 6 অঙ্কের সংখ্যার যদি বর্গমূল নিই সবসময় 3 অঙ্কের সংখ্যা পাবো। কিন্তু মজার বিষয় হচ্ছে অড ডিজিটগুলো, 3 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা, 7 অঙ্কের সংখ্যা, এগুলোর যখন বর্গমূল করব তখন 3 অঙ্কের সংখ্যার কিছু বর্গমূল করলে 2 অঙ্কের সংখ্যা পাবো। ঠিক আছে, 2 অঙ্কের সংখ্যা পাবো। আবার 5 অঙ্কের করলে আমরা 3 অঙ্কের পাবো, 2 পাবো না কিন্তু তখন। তাহলে গল্পটা কি হচ্ছে? গল্পটা কি হচ্ছে না, এখানেই আসল গল্প, এখানেই আসল রহস্য। কি রহস্য? খেয়াল করো, 3 অঙ্ক বিশিষ্ট, তার মানে কি 999 হচ্ছে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। আবার আমরা জানি যখনই 32 স্কোয়ার করছি সেটা হয়ে যাচ্ছে 1024। এটা আমাদের মুখস্থ পাতি, এটা যদি না মনে থাকে তাহলে মনে হয় চাকরির পরীক্ষা দেওয়ার এলিজিবল নয়, এরকম হয়ে যায়। তাহলে 32 স্কোয়ার হচ্ছে প্রথম সেই সংখ্যা
সেই সংখ্যা যেটা 3 অঙ্ককে এক্সিড করছে, 3 অঙ্ককে পেরিয়ে যাচ্ছে। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে? 31 স্কোয়ার। 31 স্কোয়ার সমান 961। যেভাবে আমরা বর্গ করতে শিখিয়েছিলাম। যদি জানা না থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের গ্রুপে যুক্ত হতে পারো এবং তুমি এই ভিডিওগুলোর লিঙ্ক সব পেয়ে যাবে। যদি কথা বলতে চাও সেক্ষেত্রে নাম্বার হচ্ছে 8910192095। এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে তুমি কথা বলে নিতে পারো। ঠিক আছে। এছাড়া তোমরা যদি তোমাদের মতো করো 999 এর বর্গমূল করলে সেরকমভাবেও করতে পারো, অসুবিধা নেই। নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 7। 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলোর যোগফল কত? এরকম যখন বলা থাকবে 1 থেকে কত পর্যন্ত, তখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে শেষ পূর্ণবর্গ সংখ্যা কত। শেষ পূর্ণবর্গ সংখ্যা কত? ঠিক আছে। 1 থেকে 50 পর্যন্ত শেষ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49। 49 মানে 7 স্কোয়ার। আমরা একটা ফর্মুলা জানি, দেখো ফর্মুলাটা কি জানি, এখানে ফর্মুলাটা মনে রাখতে হবে, অনেক সময় তোমরা ভুলে যাও তাই আমি লিখে দিচ্ছি। দ্যাট ইজ 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। এভাবে যদি n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, ফর্মুলা হচ্ছে n স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখানে তাই হচ্ছে, n এর অভিনয় করছে দেখো 7, তাহলে মান বসিয়ে দাও 7 ইন্টু 7 প্লাস 1 ইন্টু 14, 7 দুগুণে 14 যোগ 1 ডিভাইডেড বাই 6। তাহলে 7 ইন্টু 8 ইন্টু 15 ডিভাইডেড বাই 6। দেখো 2 3 6, 2 4 8, 3 5 15। তাহলে 4 5 20 দুগুণে 140। তাহলে 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 140। কারণ এই সিরিজটা কত? এই সিরিজটা হচ্ছে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার এভাবে 7 স্কোয়ার পর্যন্ত, যেটাকে যোগ করলাম। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফর্মুলাটা তোমরা মনে রাখবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। নেক্সট প্রবলেমে আমরা চলে যাব, যেটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8। দুটি সংখ্যার গুণফল 1575, ভাগফল 7, ছোট সংখ্যাটি কত? এরকম ক্ষেত্রগুলোতে আমরা কি করি? আমাদের কাজ কি না, যে কোনো দুটো সংখ্যা, এখানে একটু বোঝানোর জন্য বলছি, যে কোনো দুটো সংখ্যা এ আর বি, তাদের গুণফল হচ্ছে এ বি আর ভাগফল হচ্ছে এ ডিভাইডেড বাই বি। বড় সংখ্যা বের করব কিভাবে? সবসময় এখানে এ গ্রেটার দেন বি যদি হয়, তাহলে এ বি ইন্টু এ অন বি। খেয়াল করো, এ বিকে এ বি দিয়ে গুণ করলাম, এ অন বি দিয়ে গুণ করলাম, তাহলে কি পেলাম? এ স্কোয়ার। অর্থাৎ বড় সংখ্যা স্কোয়ার পেলাম। বড় সংখ্যা পেতে গেলে এটা স্কোয়ার রুট করতে হবে, তাহলেই দেখো বড় সংখ্যা পেয়ে যাব। আবার ছোট সংখ্যা কিভাবে পাবো? না, এ বি ডিভাইডেড বাই এ অন বি, তার স্কোয়ার রুট। তাহলে কি হচ্ছে না, এ বি ইন্টু বি অন এ, তার স্কোয়ার রুট, দ্যাট ইজ বি স্কোয়ার, তার স্কোয়ার রুট, দ্যাট ইজ বি। দেখো ছোট সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা কি করব না, গুণফলকে ভাগফল দিয়ে ভাগ করব। গুণফলকে ভাগফল দিয়ে ভাগ করব। তাহলে 1575কে কি করব না, ভাগফল দিয়ে ভাগ করব। 7 দুগুণে 14, 7 কি আছে, 7 দুগুণে 14, 1 15, 7 দুগুণে 14, 7 5 35, 225 হলো ভাগফল। এবার তাহলে কি হচ্ছে, এবার গল্পটা কি হচ্ছে তাহলে না, এই 225 স্কোয়ার রুট, দ্যাট ইজ 15। 225 বর্গমূল করলে 15 পাই। কিভাবে পাই আমি বলে দিয়েছিলাম তোমাদের, যে 225 বর্গমূল করছো, কোনো সংখ্যার এককের ঘরে 5 থাকলে তার বর্গমূলের এককের ঘরে থাকবে 5। ডান দিক থেকে দুটো ডিজিট কেটে দিলাম। 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 বসিয়ে দাও। 225 বর্গমূল হয়ে গেল 15। তাহলে 15 হচ্ছে ছোট সংখ্যাটা। বড় সংখ্যা কিভাবে বের করবে? তুমি গুণ করেও বের করতে পারো, অথবা 1575 ডিভাইডেড বাই 15 করে দাও। 15 1 15, 0 15 5 75, 105 হচ্ছে বড় সংখ্যা। বড় সংখ্যাটি হচ্ছে 105 আর ছোট সংখ্যাটি হচ্ছে 15। এভাবে তোমরা সহজে বের করে ফেলতে পারবে। নেক্সট প্রবলেমটায় যাই, কোয়েশ্চেন নাম্বার 9। এখানে বলেছে দেখো 194 টু দি পাওয়ার 102 আর 294 টু দি পাওয়ার 103। এইটা খুব সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছিলাম। কি না, এটা হচ্ছে ইউনিট প্লেস ডিজিট বা এককের অঙ্ক নির্ণয় এর একটা ভিডিও আমরা করে দিয়েছিলাম, যেখানে জলের মতো সহজে তুমি অঙ্কগুলো করে ফেলতে পারো। চোখে দেখে অঙ্ক হবে, চোখে দেখে অঙ্ক হবে। ঠিক আছে। যদি তুমি প্লেলিস্ট খুঁজে পেয়ে যাও, খুব ভালো ভিডিও খুঁজে পেয়ে যাও। যদি না পাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করে নিও 9735858096। আমাদের পেইড অথবা ফ্রি যে কোনো ব্যাচে যুক্ত হতে পারো। আর যে কোনো প্রবলেম, স্টাডি রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আমাদের সাহায্য তুমি পাবে। আমি কি বলেছিলাম? ফর 4 অ্যান্ড 9 বলেছিলাম এই দুজন স্পেশাল। কেন না, 4 টু দি পাওয়ার অড যোগ 4 টু দি পাওয়ার ইভেন সবসময় কি হবে, 0 দেবে অ্যাজ ইউনিট ডিজিট।
ঠিক আছে, 4-এর মাথায় যদি অড প্লাস 4-এর মাথায় ইভেন, তার মানে 4 কোথায়, 4 হচ্ছে এককের অঙ্ক, একটা এককের অঙ্ক 4-এর মাথায় অড আছে, 4-এর মাথায় ইভেন আছে, 0 দেবে। 9 টু দি পাওয়ার অড প্লাস 9 টু দি পাওয়ার ইভেন, ঠিক আছে, তাহলে কত দেবে, 0 দেবে অ্যাজ ইউনিট ডিজিট। ঠিক আছে, এখানে খেয়াল করো এককের অঙ্ক হচ্ছে 4, 4-এর মাথায় আছে 102, দেখো তার মানে এটা হচ্ছে ইভেন। এখানেও আছে 4, 4-এর মাথায় আছে 103, তার মানে এটা হচ্ছে অড, তাহলে 4-এর মাথায় ইভেন আছে, অড আছে। এককের অঙ্ক কত, এককের অঙ্ক 0, কষার দরকার নেই, চোখে দেখেই অঙ্ক কষে ফেলতে পারবে। ঠিক আছে, যদি অসুবিধা হয় আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পেড অথবা ফ্রি ব্যাচে যুক্ত হতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে, ফোনে কথা বলতে চাও, 8910192095, আমাদের কোর্স কোঅর্ডিনেটর তোমাদের সঙ্গে কথা বলে নেবে। নেক্সট প্রবলেমে আমরা চলে যাই, কি সমস্যা দেখি। নেক্সট প্রবলেম বলছে 17 টু দি পাওয়ার 200-কে 18 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। বড় মজার অঙ্ক, 17 টু দি পাওয়ার 200-কে 18 দিয়ে ভাগ করব। নানির নাম মনে এসে যাবে এই ভাগটা করতে গেলে, যদি না ট্রিক চান। কি গল্প, খেয়াল করে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমি জানি। এবারে বি এর অভিনয় যদি 1-এ লাগিয়ে দিই, বি কে যদি 1 বলি, তাহলে কি হয়ে যায়, এ স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ 1 স্কোয়ার। কি হয়, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, একটা ফ্যাক্টর এ প্লাস 1, একটা ফ্যাক্টর এ মাইনাস 1, একটা ফ্যাক্টর। আবার দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাস 1, দ্যাট ইজ 1 টু দি পাওয়ার 4, একের মাথায় যাই পাওয়ার দাও 1 হবে। এটা কি হচ্ছে, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একইভাবে যত তুমি বড় করবে, এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6, ঠিক আছে, মানে 1 টু দি পাওয়ার 6, 1 টু দি পাওয়ার 6, তাহলে কি হচ্ছে, এ প্লাস 1 সবসময় একটা ফ্যাক্টর তোমার থাকবেই, এ প্লাস 1 সবসময় তোমার একটা ফ্যাক্টর থাকবে। ঠিক আছে, বাকি তোমার যা খুশি থাক। তেমনিভাবে যদি এ টু দি পাওয়ার 2n মাইনাস 1 বলি, 2n হচ্ছে ইভেন নাম্বার, তাহলে এ এর মাথায় যদি ইভেন পাওয়ার থাকে, তাহলে এ প্লাস 1 সবসময় একটা ফ্যাক্টর, বাকি যা খুশি থাক। একই রকমভাবে 17 টু দি পাওয়ার 200-কে আমি মোটে কায়দা করতে পারছি না, কি করব তাহলে, না 17 টু দি পাওয়ার 200 মাইনাস 1 প্লাস 1। কি হলো তাহলে, তাহলে 17 টু দি পাওয়ার 200 মাইনাস 1-কে লিখতে পারি 1 টু দি পাওয়ার 200। যদি তাই হয়, তাহলে দেখো 17-র মাথায় কে আছে, 200 আছে, ইভেন, 200 কি ইভেন, আবার এটাও ইভেন, 200 তো ইভেন। তার মানে কি, এ প্লাস 1 একটা ফ্যাক্টর, এর অভিনয় কে করছে 17, তাহলে 17 প্লাস 1 একটা ফ্যাক্টর, বাকি আরও অনেকে থাকবে, সেগুলো আমার জানার প্রয়োজন নেই, প্লাস 1। তাহলে 18 ইন্টু অনেক বড় একটা সংখ্যা থাকবে প্লাস 1। তাহলে 18 দিয়ে বিভাজ্য অংশটা কোনটা, 18 দিয়ে বিভাজ্য অংশটা কোনটা, না এইটুকু অংশ, এইটুকু যে অংশ, এইটা 18 দ্বারা বিভাজ্য। এখানে ভাগ মিলছে না কেন, না এই 1 এক্সট্রা থেকে যাচ্ছে বলে, এই 1কেই বলা হয় রিমাইন্ডার বা ভাগশেষ। তাহলে 18 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, 1 ভাগশেষ থাকবে, খেয়াল রাখবে এটা। নেক্সট প্রবলেমে আমরা চলে যাব, যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আমাদের বলবে, আমরা কিন্তু তোমাদের আবার বুঝিয়ে দেব। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ, খুব ভালো করে বোঝো, দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। গসাগু ও লসাগুর সমষ্টি হচ্ছে 403। দুটো সংখ্যার লসাগু গসাগুর 12 গুণ, গসাগু ও লসাগুর সমষ্টি হচ্ছে 403। তাহলে একটা দুটো সংখ্যার লসাগু কত, এল, গসাগু কত, জি। তাহলে এল সমান 12 গুণ জি, খুব ভালো করে বোঝো, এলসিএম কে এল লিখলাম, জিসিডি বা এইচসিএফ কে জি লিখলাম। তাহলে এল প্লাস জি কত হয়, না লসাগু গসাগুর সমষ্টি হচ্ছে 403। এল এর অভিনয় কে করছে 12জি, বসিয়ে দাও 12জি প্লাস জি, ঠিক আছে, সমান 403। তাহলে খেয়াল করো, জি এর মান কত, না 403 ডিভাইডেড বাই 12 1 13, দ্যাট ইজ 31। তাহলে জি বা গসাগু কত, গসাগু হয়ে গেল 31। তাহলে এলসিএম কত, 12 গুণ 31। এবার আমরা জানি দুটো সংখ্যা যদি এ বি হয়, তাদের গুণফল হবে সংখ্যা দুটোর লসাগু গুণ গসাগু। এটা খুব ভালো করে জানি, যে কোনো দুটো সংখ্যার গুণফল সংখ্যা দুটোর লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তাহলে এখানে বলছে বি এর অভিনয় করছে 93, এ বের করতে হবে। এটা বি এর অভিনয় করছে ধরো 93, মানে একটি সংখ্যা 93, আমাকে বের করতে হবে এ। প্রশ্নটা বোঝো ভালো করে, দুটি সংখ্যার লসাগু এল, গসাগু, সরি দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ, গসাগু এবং লসাগুর সমষ্টি 403, একটি সংখ্যা 93 হলে অন্যটি কত। তাহলে এ কত হবে, না এল ইন্টু জি বাই বি। এল কত, এল দেখো এখানে বলেছে 12 গুণ 33, ঠিক আছে,
ডিভাইড ইন্টু 12 গুণ 33 ইন্টু কত, সরি এটা এখানে একটা দাগ পড়ে গেছে, একটু ভুল বললাম, ঠিক আছে, এখানে একটু 31 লিখেছি, 33 বলেছি, যাই হোক 12 গুণ 31, 12 গুণ 31 ইন্টু গসাগু কত, গসাগু 31 ডিভাইডেড বাই কত, একটা সংখ্যা বলেছে 93, তাহলে 31 3 93, দেখো 3 4 12, তাহলে 31 4 124, অন্য সংখ্যাটি কত, অন্য সংখ্যাটি 124, খুব সহজে আমি বের করে ফেলতে পেরেছি। খুব ভালো করে দেখো গসাগু কত, দেখো 13 3 39, 13 1 13, তাহলে একটি সংখ্যা 93, অন্য সংখ্যা হচ্ছে 124। নেক্সট প্রশ্নে আমরা চলে যেতে পারি, কোয়েশ্চেন নাম্বার 12, বলেছে চিনির দাম 20% কমলো, কিন্তু এতে একটি পরিবারের চিনির ব্যবহার 20% বেড়ে গেল, চিনি বাবদ ব্যয় কত কমবে বা বাড়বে। চিনির দাম, এখানে একটা জিনিস দেখো, এখানে কি হচ্ছে, চিনির দাম আগে কত ছিল, ঠিক আছে, বা চিনির দাম কত, আগে না লিখে এটাকে আমরা লিখতে পারি চিনির দাম কত, যাই হোক চিনির দাম কত, চিনির দাম কত আর চিনির পরিমাণ কত, পরিবারটি চিনির কত দাম, চিনির পরিমাণ কত, তাহলে মোট খরচ কত চিনি বাবদ। দেখো এটাকে 3টে ছক করলে চিনির দাম আগে কত ছিল না, আগে চিনির দাম ছিল 10 টাকা, একটা পরিবার 10 কেজি চিনি ব্যবহার করত, তাহলে চিনি বাবদ মোট খরচ হতো 100 টাকা। আগে চিনির দাম ছিল 10 টাকা প্রতি কেজি, একটা পরিবার 10 কেজি চিনি ব্যবহার করত, মোট খরচ হতো 100 টাকা। পরে গিয়ে কি হলো, চিনির দাম 20% কমলো, 10-এর 20% মানে কত 2, চিনির দাম হয়ে গেল 8 টাকা। চিনির ব্যবহার 20% বাড়লো, 10-এর 20% মানে 2, তাহলে 12 কেজি চিনি ব্যবহার করলো, তাতেও তার খরচ হচ্ছে 12 8 96 টাকা। তাহলে আগে যেখানে তার খরচ হতো 100 টাকা, এখন সেখানে তার খরচ হচ্ছে 96 টাকা। কত কমছে, 4 টাকা কমছে, 100-র মধ্যে 4, সেটাকেই বলে 4%। তাহলে 4% কি হবে, কমবে, তাহলে চিনি বাবদ তার খরচ, ঠিক আছে, শতকরা 4% কমবে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 13, চালের দাম 12% কমে যাওয়ায় 6000 টাকায় আগের থেকে 1 কুইন্টাল বেশি চাল পাওয়া যায়, প্রতি কুইন্টাল চালের বর্তমান মূল্য কত। খুবই সহজ একটি অঙ্ক, চালের দাম 12% কমে গেল, ফলে আগে যে চালটা আমি 6000 টাকায় কিনতাম সেটার দাম 12% কমে গেল। কতটা কমলো তাহলে, দেখো 12% কমে গেল, আগে যে চালটা 6000 টাকায় কিনতাম আমার চালের দাম 12% কমে গেল, 12% অফ 6000 মানে কত, 12 ডিভাইডেড বাই 100 ইন্টু 6000, আমি এভাবে সলভ করে ফেলতে পারবো, দেখো সলভ করে ফেললাম, হয়ে গেল 720 টাকা। এবার এই 720 টাকা কি হলো না, এই 720 টাকা সে নষ্ট করলো না, এতে 1 কুইন্টাল বেশি চাল কিনে ফেললো। চালের দাম 12% কমে গেলে লোকটার একই পরিমাণ চাল কিনতে 720 টাকা কম লাগলো, ফলে সে এই 720 টাকায় 1 কুইন্টাল চাল বেশি কিনে ফেললো, তাহলে প্রতি কুইন্টাল চালের বর্তমান মূল্য কত, 720 টাকা, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে টাকায় 5টি লেবু কিনে 4টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। প্রথম অঙ্কটা যেমন বলেছিলাম, 1 টাকায় সে কিনে আনলো 5টি লেবু, এই 5টি লেবু তার যথা সর্বস্ব দিয়ে কিনে আনলো, যথা সর্বস্ব মানে কি 1 টাকা, তার 1 টাকাই হচ্ছে তার 100%, মানে তার কাছে যা ছিল সেটি হচ্ছে এই 5টি লেবু কিনতে সে তার যথা সর্বস্ব 100% খরচ করে ফেললো। এরপর কি না, সে 4টি দরে বিক্রি করলো, তার মানে কি 1 টাকায় 4টি, অর্থাৎ সে যতটা খরচ করেছিল 5টি লেবু কিনতে, 4টি লেবু বিক্রি করে সেই দাম তুলে ফেললো, অর্থাৎ 4টি লেবু বিক্রি করে সে কেনা দাম তুলে ফেললো। বাকি পড়ে রইল কটা, একটা লেবু, এই একটা লেবু সে কি মাথায় মাখবে, চুল গজাবে, চুল গজানোর জন্য মাইনক্সিডিল আছে, আর কি যেন ইয়ে নাকি একটা আছে, থ্রাইব নাকি আছে, আরও ওষুধ ফষুধ খেতে হয়, মাইনক্সিডিলে ভালো চুল গজায়, তার লেবু মাখার কি দরকার, এই লেবুটাও সে বিক্রি করবে, এই একটা লেবুও সে বিক্রি করবে, 4টি লেবু বিক্রি করে কেনা দাম তুলে নিয়েছে, এই একটি লেবু তাকে দেবে লাভ। তাহলে 4টি লেবু বিক্রি করে যদি কেনা দাম তুলে নেয়, কেনা দাম কত 100%, তাহলে একটি লেবু বিক্রি করে কত দাম তুলেছে, 100 ডিভাইডেড বাই 4, কটা লেবু বিক্রি করে তার লাভ হচ্ছে একটা ইন্টু 1, যদি এখানে 2 হতো 2 লিখতে, 3 হলে 3 লিখতে, এভাবেই, দ্যাট ইজ 25%। কেন না, এই 4 25-এ 100 হয়ে গেল, এত সহজে তার শতকরা লাভ হচ্ছে, এটা লাভ হবে, ঠিক আছে, লাভ হবে 25%। নেক্সট প্রবলেমে আমরা যেতে পারি,
সেটি হচ্ছে এ এর বেতন বি অপেক্ষা 25% বেশি। বি এর বেতন এ অপেক্ষা শতকরা কত কম হবে। তাহলে দেখো বি বেচারা, বি মানে বেচারা, আর এ মানে কি অ্যালপেল লেভেল না, তা না। বি এর বেতন ধরো 100 টাকা, এ এর বেতন কি হচ্ছে বি এর থেকে 25% বেশি। 100-25% মানে 25, তাহলে এ এর বেতন কত 125 টাকা। এ এর বেতন বি অপেক্ষা 25% বেশি। দেখো এ এর বেতন বি অপেক্ষা 25% বেশি, তাহলে বি এর বেতন এ এর থেকে কত কম, খেয়াল করো। বি এর বেতন এ এর থেকে 25 টাকা কম। 25 টাকা কম, কতর মধ্যে 25 টাকা কম না 125 টাকার মধ্যে 25 টাকা কম, সেটাকে 100 দিয়ে গুণ করার নামই হচ্ছে পার্সেন্টেজ। দেখো 25 × 5 = 125, 5 × 20 = 100, দ্যাট ইজ 20% কম হবে। তাহলে বি এর বেতন এ অপেক্ষা শতকরা কত কম হবে না 20% কম হবে। তাহলে আজকে এ পর্যন্তই। এই সিরিজে প্রচুর ক্লাসেস আমরা আনছি এবং এভাবে বাছাই করা অঙ্কগুলো যেগুলো ফুড এসআই বা বিভিন্ন এক্সামে আসবে। তো সঙ্গে থেকো প্রত্যেকে, যদি ভালো লাগে একটু সাপোর্ট দেখিও। ভালো থেকো প্রত্যেকে, অনেক বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো এবং আমাদের সঙ্গে কানেক্টেড থাকো। প্রতিটা বিষয়ে যদি কোথাও কোনো রকম সমস্যা হয়, আমাদের কন্ট্যাক্ট নাম্বার রইল। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096, ঠিক আছে। আর কল করার জন্য 8910192095 এই নাম্বারে কল করতে পারো। আমাদের ফ্রি পেড যে কোনো ব্যাচের বিষয়ে জানতে পারো, বা ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম অথবা ফেসবুক পেজ জয়েন করতে পারো। প্রত্যেককে অনেক ধন্যবাদ, ভালো থাকুক সবাই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।